রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু এখন তো তুমি আমার রক্ষিতা। এলিজাবেথ কাঁপা কাঁপা গলায় বলে উঠল। রিচার্ড ঠান্ডা গলায় উত্তর দিল, নিজের ইচ্ছা এসছো। রিচার্ডের ভারী গলার কথা তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বিঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকে আরো বিষিয়ে তুলল। তখন কি তবে চাচি এই ধ্বংস থেকেই বাঁচানোর কথা বলেছিল ইব্রাতকে? কিভাবে সে এক নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেললো? বুকের ভিতর থেকে কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানতো না কিভাবে এই আজাবের মোকাবিলা করবে যখন সে নিজের পা স্বেচ্ছায় এই আগুনে ঢাললো। রিচার্ড বেডে হাঁটু গেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। অন্ধকারে এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। রিচার্ড বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসলো। পুরুষালী গুরুগম্ভীর হাসকি কণ্ঠে শব্দ উঠে এলো, জাস্ট বি মাই লেডি। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটানো কান্না, চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছালো না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক মুহূর্তে এলিজাবেথ হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত, যা তার গৌরবের প্রতীক, সেই অলংকারে দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু কোনো হিংস্র হৃদয় এতে বিগলিত হলো না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর কোনো প্রতিরোধ আর করতে পারল না। ওর শরীর অবশ, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়লো। এলিজাবেথ অনুভব করলো এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহু দূরে পালিয়ে গেছে, যেখানে এই দুঃস্বপ্ন আর তাকে ছুঁতে পারবে না। বিষাক্ত অমানবিক এক রাত শেষে অবশেষে সূর্যের আলো ঢুকলো ঘরে, কিন্তু সেই আলোতে কোনো আশার রেশ ছিল না, বরং তা উদ্ঘাটন করলো গত রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধ্বংসাবশেষ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া বর্বর অত্যাচারের ভার সইতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। 30 বছরের ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র রিচার্ডের লালসার শিকার হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটনে ধীরে ধীরে ঘুম ভাঙল রিচার্ডের। শেষ রাতে অনেকদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছিল। মাথা ভারী, চোখে ক্লান্তির রেশ। ফোন হাতড়ে বের করে দেখতে পেল ন্যাশোর নাম্বার। কল ইতোমধ্যেই কেটে গেছে। রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই, তাই পরপরই একটি টেক্সট আসে, তাড়াতাড়ি নিচে যাওয়া বার্তা। মেসেজ পড়ে রিচার্ড ধীরে ধীরে উঠে বসতে চায়, কিন্তু হঠাৎই টের পেল হাতের উপর ভারী কিছু। কপালে ভাঁজ পড়ল। রিচার্ড কমফর্টার সরিয়ে দেখতে পেল এলিজাবেথ তার হাতে ঢলে পড়ে আছে, জ্ঞানহীন। রিচার্ডের বিশাল দেহের সঙ্গে পিঁপড়ার মতো ছোট্ট দেখাচ্ছে এলিজাবেথকে। ঘুমের মধ্যে পুরোপুরি রিচার্ডের বুকে লেপ্টে ছিল এলিজাবেথ। এই অবস্থায় এলিজাবেথকে আড়াল করা যাবে সহজেই। 2 হাত বাড়ালেই ঢাকা পড়ে যাবে মেয়েটি। কিছুক্ষণ তাকিয়ে রইল রিচার্ড এলিজাবেথের দিকে অদ্ভুতভাবে। স্নিগ্ধ চেহারার জায়গায় এখন ক্লান্তি আর যন্ত্রণা। গালে শুকিয়ে যাওয়া জল, কালছে দাগ, গলায় ও গলার নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাটের চিহ্ন। সবকিছু এক ভয়াবহ দৃশ্যের আভাস। তবুও রিচার্ডের মনে এক ফোঁটাও মায়া জন্মালো না। বিরক্তি ভরে লেপ্টে থাকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অতঃপর কোমরের টাওয়াল পেঁচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে ওয়াশরুমে চলে যায়, যেন কিছুই হয়নি। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি একদৃষ্টিতে দেখতে থাকে রিচার্ড। পিঠ আর কাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো অসংখ্য নখের আঁচড়ের দাগ, যা রাতের বুনো তাণ্ডবের সাক্ষ্য বহন করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকারকে মুখোমুখি করলো রিচার্ড। ফ্যাসেটের দুপাশে হাত রেখে আয়নায় তাকিয়ে থাকে রইল। কিছু মুহূর্তের মধ্যেই চোখের রং বদলে লালচে হয়ে উঠে, ক্রোধের আগুন জ্বলে ওঠে, দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করে রিচার্ড নিজের প্রতিচ্ছবিকে দমন করতে চায়। এই মুহূর্তে সব ধৈর্য ভেঙে যায়। রিচার্ড হঠাৎ এক ঘুষি মেরে চুরমার করে দেয় মিররটি। কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে, হাত থেকে রক্ত গড়িয়ে নামে ফোঁটা ফোঁটা। রক্ত ঝরতে থাকে, কিন্তু রিচার্ডের চোখে কোনো অনুশোচনা নেই। রিচার্ডের জন্য রক্ত শুধু একটি সত্য। তাদের দিন শুরু হয় রক্ত ঝরানোর মাধ্যমে, আর রাত শেষ হয় সেই রক্ত মুছে। একেবারে রেডি হয়ে নিচে নামে রিচার্ড। লুকাস ন্যাসো
অপেক্ষা করছিল লিভিং রুমে তার জন্য। সকাল সকালই রিচার্ডের ভেজা চুল দেখে চোখ তাদের সপ্তম আকাশে। তেরছা নজরে দেখলো একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল। ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারীর লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনো নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ 6 বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরছিলেন তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সাদমান হক। তবে মা বাবার সান্নিধ্যে আর ফেরা হয়নি সালমানের। বিমানবন্দর থেকে সাদমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি অফিসার প্রেম আহসানের নেতৃত্বাধীন নেতৃত্বাধীন 4 সদস্যের একটি বিশেষ দলকে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী। কড়া ফ্লেভারের ব্ল্যাক কফিতে চুমুক বসিয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় পায়ের উপর পা তুলে বসে নিউজটি দেখল রিচার্ড। অপোজিটে লুকাস আর ন্যাশো বসা। তাদেরও ঠোঁটের কোণেও রিচার্ডের মতো বাঁকা হাসি। লুকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য, তা লক্ষ্য করল রিচার্ড। ওই দিরে কোয়ালকোসা, কিছু বলতে চাও? শুকনো ঢোকিলে মাথা তুলল লুকাস। বস, আমি বাংলা এখন খুব ভালো বলতে পারি। নিচের ঠোঁট উপরের ঠোঁটে ঠেলে উঁচিয়ে ভ্রু নাচাতে নাচাতে ন্যাশোর দিকে তাকিয়ে বলল রিচার্ড। ন্যাসো ইজ এ গুড ট্রেনার। স্মিত হেসে মাথা নিচু করে ফেলল ন্যাশো। লুকাস তখনও হাত চুলকাচ্ছে। রিচার্ড আবারও বলল, কি বলতে চাও? বস, এই মেয়েটাকে কি পাচার করে দিবেন? না মানে মেয়েটা কিন্তু আগুন সুন্দরী, দাম আসবে খুব। মেয়েটা সব কিছুই কেমন অদ্ভুত। ন্যাশোর কথায় চোখ বুজে মৃদু উপর নিচ মাথা ঝাঁকালো রিচার্ড। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা। বলছি কি বস, মেয়েটাকে রেখে দিলে হয় না? না মানে চেহারার খুব মায়া মেয়েটার। লুকাস, তোমার সম্ভবত রিটায়ার নেওয়ার সময় হয়ে গিয়েছে। এই প্রফেশনে মায়ে পড়লে চলে না। রিচার্ডের নীরের ঠান্ডা গলায় চুপসে যায় লুকাস। সঙ্গে সঙ্গে বলল, সরি বস। ফিমেল মেয়েদের অ্যারেঞ্জ করতে বলেছিলাম, করা হয়েছে? অ্যাক্সেসরিজ? আজ থেকে ভিতরে মেল গার্ডদের আসা নিষেধ। বাইরে সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া হোক। রিচার্ড ব্রেস্ট পকেট থেকে কলম বের করে একটা ফাইলে সই করতে করতে তুষ্ট হেসে বলল, অফিসে চলো, গেস্ট আসবে, নিচে দাঁড়িয়ে থেকে হোস্ট করবো। রিচার্ডের 10 কথার মধ্যে খুব কথার মানেই বুঝতে পারে তারা। বরাবরের মতো এবারও ব্যর্থ রিচার্ডের কথার আড়ালে থাকা রহস্যভেদ করতে। ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে ন্যাশো। গাড়ি চলছে তার নিজ গতিতে। মাত্রই আনিসুল হকের বাসভবন থেকে ফিরল সিআইডি অফিসার প্রেম আর তার 3 সহকর্মী। তাদের প্রতিটি কাজেই রয়েছে শতভাগ সাফল্য। এই 4 সদস্যের টিমের লিডার হলো প্রেম আহসান। পুরো টিমকে একাই লিড করে। 26 বছর বয়সেই ইতোমধ্যে নিজের দুঃসাহসের জন্য 2 বার অ্যাওয়ার্ডও পেয়েছে। 5 ফিট 10 প্রেমের খোঁচা খোঁচা দাড়ির তামুক চেহারায় সবসময় দেখা যায় হাসির ঝলকানি। গাড়ি চালাচ্ছে অফিসার মাহাব। প্রেম প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে চোখ বুজে নিজের মতো করে কেসটা সাজাচ্ছে মস্তিষ্কে। মাহাব ড্রাইভ করতে করতেই বলল, স্যার, গোপন সূত্রে জানা গিয়েছে কাল যখন মন্ত্রীর ছেলে অপহরণ হয় ঠিক তার আগেই ফ্লাইটে সেই ইতালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে তার 2 বডিগার্ড নিয়ে। চোখ খুলে সোজা হয়ে বসে প্রেম, কপালে ভাঁজ, দৃষ্টি গভীর, বলল, জি স্যার, রিচার্ড ওরফে রিদ কায়নাত প্রতি বছরে একবার দেশে আসে এই গ্যাংস্টার, তবুও 2 দিনের জন্য। তখন কারো না কারো লাশ পাওয়া যায়। অধিকাংশ সময় দেখা গিয়েছে বড় রাজনীতিবিদ আর সংস্থার লোকজন, কিন্তু পর্যন্ত প্রমাণের
কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আজও পর্যন্ত তার বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো চলে, কারোর ধার না, বরঞ্চ বড় বড় লোকদের জন্য হৃদ কায়নাত এক নতুন আতঙ্ক। এখন ইতালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসার সাম্রাজ্য। সরকারও এর বিরুদ্ধে কিছু বলতে পারে না, সকল কিছু নিজের হাতে নিয়ে নিয়েছে। বাংলাদেশে ও শেয়ার ব্যবসার আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো, বিদেশি অস্ত্র আর মদ সাপ্লাই করে ইতালি থেকে নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত, তবুও পুলিশ ফাইলে তার নাম নেই। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল প্রেম। হঠাৎ কিছু ভেবে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ওষ্ঠপুটে রহস্যময় হাসি বজায় রেখেই বলল, ওয়েলকাম ম্যান, ওয়েলকাম। রিচার্ডের এহেন মধুমিশ্রিত টিটকারিময় স্বরে কপালে ভাঁজের দেখা মিলে ডিভানে বসে থাকা ন্যাশো আর লুকাসের। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন। দেখতে পেল অফিসার প্রেম ব্যগ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে বক্র হাসি। রিচার্ড হেড অফিসের চিফ অফ হেড ডেস্কটপে বসে কিছু ফাইল চেক করছিল। অধীর অপেক্ষায় ছিল কারোর জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভিতর কাচের গ্লাস গলিয়ে সোনালি দুটি আলোক ঝলসে ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের উপর নানান ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে রাখা। অর্ধ খাওয়া আপেল খচিত ল্যাপটপে তখনও বাগানবাড়ির প্রতিটা কোণার সিসিটিভি ফুটেজ লাইভে ছিল। বাগানবাড়ির মতো অফিসের দেয়ালেও ড্রাগনের বিশাল আকৃতির একটা পেন্টিং রয়েছে। দূর থেকে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতির ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়া অফিসার প্রেম এসে পায়ের উপর পা তুলে বসলো ডেস্কটপের সামনের চেয়ারে। রিচার্ড প্রেমের অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট ঠেলে উপরের ঠোঁট উঁচিয়ে ব্রু নাচাতে নাচাতে বলল, টি আর কফি? প্রেম চোখ ঘুরিয়ে ফিরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকলো ন্যাশো আর লুকাসের উপর। একজন পূর্ণিমা আর একজন অমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, থেমে রিচার্ডের দিকে তাকিয়ে হেসে বলল, ঠোঁট এলিয়ে হাসলো রিচার্ড। Whiskey or vodka? Do you prefer being in a dark room or with lightning? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণের বক্র হাসি গায়েব হয়ে কপালের চিন্তার ভাঁজের ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসলো রিচার্ড, তবে বরাবরের মতোই তা ছিল অদৃশ্য। ন্যাশোর দিকে তাকাতেই ন্যাশো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়াই, মাথা কিছুটা ঝুঁকিয়ে। Sistema Benali Paco y preparalo subito. পার্সেলটা সুন্দর করে সাজিয়ে রেডি করে এক্ষুনি। প্রচন্ড জোরে ডেস্কের থাবা মেরে উঠে দাঁড়িয়ে গেল প্রেম। ক্রোধে গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠেছে, তবে সেই তেজ স্থায়ী হলো না বেশিক্ষণ। ন্যাশো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথা ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত হলো যে নিজের প্রতিরক্ষার জন্য কিছুই করতে পারেনি প্রেম। ছোটার জন্য মোছড়ামুছড়ি করতে থাকে প্রেম। প্রেমের দুই হাত ওদের দুজনের দখলে, হাত মুচকিয়ে পিঠে চেপে রেখেছে। যতই ছোটার চেষ্টা করে প্রেম, ততই তারা হাতের উপর চাপ বাড়ায়। রিচার্ড চেয়ারে গায়ে নিয়ে শক্ত চিবুকে তাকিয়ে আছে। গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গ মস্তিষ্ক আবারও ফিরে যায় নিজ বৈশিষ্ট্যে। চিবিয়ে চিবিয়ে বলল, আমার দিকে হাত বাড়ানো তো দূর, আগে এদেরকে অতিক্রম করে নে। অতঃপর ন্যাশো আর লুকাসের দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বলল, লিভ হিম। ন্যাশো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গমগমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে বুক বেঁধে। লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী পালোয়ানের ন্যায় লুকাসকে পিনপতন নীরবতায় আচ্ছন্ন কক্ষে জমদূতের মতো লাগছে। রুক্ষ তামুক চেহারার অগ্নিশিখার জ্বলন্ত লাভার অগ্নি বিচরিত হতে থাকা দুই চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে প্রেমকে। প্রেম শরীর ঝাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের চোখে। এক জোড়া কালো আখিদয় আর নীল আখিদয়ের মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ। পাতালে পারলে খুঁজে নে।
রিচার্ডের কাট কাট জবাব। তিরতির করে রাগ বাড়তে থাকে প্রেমের। তবে এখন রাগ দেখানোর সময় না। বুদ্ধিমানরা কখনো রাগ দেখিয়ে হাতের কাছে থাকার সুযোগ ক্রোধে দূরে ঠেলে দেওয়ার মতো বোকামি করে না। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসল প্রেম। রিচার্ডের দিকে তাকিয়ে গোল গোল ভাসা ভাসা চোখগুলোকে কিঞ্চিত ছোট করে বলে, হ্যাঁ, আমি কিডন্যাপ করেছি। আর সে মাদারফাকার বিয়েকে আমি মেরেছি। চেবিয়ে চেবিয়ে বলা কথাগুলোর বিপরীতে রহস্যময় হাসি দিল প্রেম। কণ্ঠ খাদে নামায়, কথার মধ্যে রস আনে যেন দুজন বন্ধুর মধ্যে নর্মাল কনভারসেশন। চোখগুলি গলিয়ে একগুড়েমে দিয়েছে মাছের খাবার হিসেবে, আর জিভ ঠোঁটকে সিদ্ধ করে পোষে বিড়ালকে খাইয়েছে। প্রেমের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। এই নৃশংস ভয়ঙ্কর বর্ণনাগুলো তাকে একটুও বিচলিত করছে না, বরঞ্চ আগ্রহ বাড়ে ছটফটানি। অধিক আগ্রহে চেয়ে থাকে রিচার্ডের পানে পরবর্তী প্রশ্নের উত্তরের আশায়। ওয়েট বলে রিচার্ড ল্যাপটপ প্রেমের দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই পাথরের মতো পুরুষালীর শক্ত হৃদয়ে নাড়া দিয়ে উঠল। ভিতরে ভিতরে শুকনো ঢোক গিলল প্রেম, তবে তা বাইরে প্রকাশ করলো না। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল দ্রুত। বেশিক্ষণ চেয়ে থাকতে পারলো না সেই বিধ্বস্তটি দৃশ্যে। মাথার খুলি থেকে তখনও মগজ চুইয়ে চুইয়ে পড়ছিল। কুকুরের পায়ের সাথে লেপ্টে যাচ্ছিল মগজের সেই তরল ধাতু। বিধ্বস্তভাবে কাটাছেঁড়া করা হয়েছে মুখের অংশ, চোখ উপড়ে তুলে ফেলা হয়েছিল। নাক মাঝখান থেকে 2 ভাগ করে কাটা হয়েছে খুব ধারালো ছুরি দিয়ে। ঠোঁটের অংশে যেন কেউ কোদাল দিয়ে কেটে নিয়েছে মাংস। খুলির ভিতর থেকে বেরিয়ে আসা তরল মগজগুলো খাঁচার ভিতর বন্দি হিংস্র কুকুরগুলোর খেলার সাথে সাথে লম্বাটে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছিল। প্রেম মুখভঙ্গির ছাপ পরিবর্তন করে শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের ঠোঁটের প্রতিটা বাঁকা হাসি কাটার মতো বিচ্ছে তার শরীরে। রুষ্ট গলায় বলল, প্রমাণ তো তোর হাতে। আবারও অতর্কিত আক্রমণে ভড়কে গেল প্রেম। রিচার্ডের বাক্য শেষ হবার সঙ্গে সঙ্গে লুকাস প্রেমের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেম রিচার্ডের সূক্ষ্ম বুদ্ধির কারিশমা দেখে অবাক হলো বটে। লুকাস প্রেমের শার্টের পকেটে থাকা বল পেন নিয়ে নিচে ফেলে দাবনবীয় পা দিয়ে পিষে দিল। পরপর তৎক্ষণাৎ প্রেমের মাথায় গান পয়েন্ট করলো। তপ্ত শ্বাস ফেলল প্রেম। এক টুকরো প্রত্যাশার আশা গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। রিচার্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেমের থমথমে মুখের দিকে। মুখভঙ্গির কোনো ভাবান্তর নেই, চাহনি খুবই শান্ত। আকস্মাৎ সংযম হারিয়ে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল প্রেম। ডেস্কটপে থাকা এলোমেলো ফাইলগুলো কিছুটা নড়ে চড়ে উঠে রিচার্ডের অট্টহাসি থেকে নির্গত হওয়া উত্তপ্ত নিঃশ্বাসে বরফ গলিত ঠান্ডা পানির ন্যায় মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। হাসি থামিয়ে কর্কশ গলায় তাতে দাঁত চেপে ধরে বলল, পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালতে হয় তা শিখে আসিস। না দান শেষ হোক। রিচার্ডের অট্টহাসির ধ্বনিগুলো প্রচন্ড জোরে জোরে করাঘাত করতে থাকে প্রেমের কানে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ। রক্ত গরম চোখে রিচার্ডের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল প্রেম বেরিয়ে যেতেই হাসি থেমে যায় রিচার্ডের। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। 8 বছর আগে স্থাপন হওয়া বাগানবাড়িতে এই প্রথম কোনো মহিলা মেড প্রবেশ করলো এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘন ঘুটঘুটে জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগানবাড়িতে। 4 জন মেড রাখা হয়। সকলের পরনে কালো পোশাক আর মাথায় বিমানবালাদের মতো টুপি। ভয়ে ততস্থ সকলে। ভিতরে পা রাখতেই গা শিউরে ওঠে। ভয় কাতুরে চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকলো। প্রতিটা ফার্নিচার থেকে শুরু দেয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখে মুখে বিস্ময়তা। ভিতরের ডিজাইন দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজে আসতে রাজি হয়েছে। 7 দিনে তারা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয়েছে এখানে আসার জন্য। গাড়ি যখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভিতর ঢুকে তখন থেকেই অজানা আতঙ্ক চেপে ধরে সকলের ভিতর। কিন্তু গার্ডের হাতে থাকা বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগানবাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যতই ভিতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে।
ন্যাশো চোখ গরম করে তাকালে যে যার জায়গায় কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফিরেনি, শরীর একদম বিছানার সাথে মিশাই রয়েছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যেখানে ছিল এখনো সেখানেই। দুজন মেয়েট কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানা অগোছালো, ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে দুজন। বুঝতে বাকি থাকে না এখানে গতরাতে কারোর উপর পাশবিক নির্যাতন হয়েছে। কোনো অভাগী হয়তো হারিয়েছে নিজের সব থেকে বড় মূল্যবান সম্পদ। বীভৎস দৃশ্য দেখার পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে গেল তারা। এলিজাবেথের মুখের উপর থেকে কমফোর্টার সরাতেই দুজনের চোখ গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টিতে নিমেষহীন চেয়ে থাকলো এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মিত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেয়েট অবাক চোখে চেয়ে থেকে হাত রাখলো বালিশের নিচে। জট বেঁধে থাকা এলিজাবেথের লাল চুলে পরপরই হাত দিয়ে গাল স্পর্শ করলো। সেই হাত আবার চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখলো কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথ নীল হয়ে যাওয়া অবয়ব দেখে এলিজাবেথের জন্য খুবই মায়া লাগলো। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল রেশমার। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যের ধ্যানমগ্ন না হয়ে থেকে কাঁপা কাঁপা হাত নাকের কাছে নিয়ে দেখলো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজনেই। অনেকক্ষণ চোখে পানি দেওয়ার পর পিটপিট করে চোখ মিলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না, পেটের নিচের অংশ অনুভূত হচ্ছে না। কমফোর্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকায় এলিজাবেথ। রাতের কথা মনে হতেই ঠুকরে কেঁদে উঠল। দেখশূন্য জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে মাতৃ মন রেশমার। এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজা গিয়ে বিছে রেশমার বৃক্ষপটে। রেশমা ভিতরে জড়তা দূর করে পেলব হাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাঁজে ভাঁজে বিলি করতে থাকলো। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হবার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। গুমোট পরিবেশ এলিজাবেথের কান্না আহাজারিতে শোকে গেয়ে উঠল। গাড়ির দেওয়া নির্দেশনার কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো। কমফোর্টার দিয়ে শরীর ঢেকে দিল ভালো মতো। তারপরও হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে দুজন মেয়ের হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে দেখে যায়। শক্ত হয়ে দাঁড়ায় রেশমা। দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে বলল, ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎ এলিজাবেথ রেশমার দুই হাত জাপটে ধরলো। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিভে যাওয়া নিস্তেজ স্বরে আকুতি মিনতি করতে থাকে রেশমার কাছে। প্লিজ আমাকে বাঁচান, জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার শরীর থেকে জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে। আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে। আমি মরে যাব, আমাকে বাঁচান। আমরা অপরাধ ম্যাডাম, মাফ করবেন। আপনারা এভাবে মুখ ফিরিয়ে নেবেন না আমার থেকে। জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। থেমে ফোন আছে আপনাদের কাছে? ফোন বের করব আমার চাচাকে। আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে। আমাদের কারো কাছেই ফোন নেই ম্যাম। ল্যান্ডলাইন কোথায় আছে আমাকে একটু বলুন প্লিজ, জলদি বলুন, শয়তানটা এসে পড়বে। এই পাশে কোনো ফোন নেই ম্যাম। কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকলো এলিজাবেথের। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথ নিজের শরীরে আঘাত করতে থাকলো। চুল টেনে ছিঁড়তে থাকে নিজের। এলিজাবেথের পাকলামো আচরণে ঘাবড়ে যায় মেয়েরা। মনে পড়ে যায় ন্যাশোর শক্ত গলায় বলে দেওয়া সতর্কবাণীগুলো। দুজনেই এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে এলিজাবেথকে। এলিজাবেথ কারো বাধা মানে না। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গায় আবারও আঘাত লাগায়। এবার রক্তক্ষরণ হতে থাকে কিছু জায়গা থেকে। শুকনো ঢোক গিলে মেয়েরা। শরীরে আর ছিটে ফোটা ও শক্তি অবশিষ্ট থাকলো না এলিজাবেথের। আবার কান্নায় ভেঙে পড়লো। মেয়েরা চাদর দিয়ে ঢেকে এলিজাবেথকে বেড থেকে নামায়। নিজেকে শক্ত করে রাখে এলিজাবেথ, একটা জড় বস্তুর মতো। আমাদের কাজ করতে দেন ম্যাম।
দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন। আমার জানা মতে আপনি নিজের ইচ্ছে এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হয় এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘ টইটুম্বর হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আঁখিদয়। সত্যিই তো, সে তো নিজের ইচ্ছাতে এখানে এসেছে। নিজের হাকস্ততে নিজেকে বিসর্জন দিয়েছে। হ্যাঁ? নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। কার কাছে অভিযোগ দিবে সে? কোন মুখে? আর একটা টু শব্দ করলো না এলিজাবেথ। মেডরা এলিজাবেথকে ধরে ওয়াশরুম নিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজের হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথায় ঔষধ দিয়ে চলে যায়। তবে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে থাকতে থাকে বরফের মতো জমে যাওয়া এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভিতরের ক্ষত বিক্ষত হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ে দুমড়ে মুচড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ে। এলিজাবেথ এক দৃষ্টিতে চেয়ে আছে কাঁচের গ্লাস গলিয়ে বাইরে। আদতেও সেই চাহনিতে নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী আনিসুল হক। ছেলের শোকে মুচড়া যাচ্ছে এমন ভাব। একমাত্র ছেলে সাদমান। পাশের সোফায় বসে আছে অফিসার প্রেম ও তার 3 সহকর্মী। অপোজিটে আছে পুলিশ কমিশনার। সকলের কপালে চিন্তার ছাপ। আনিসুল হকের স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। পুলিশ কমিশনার পুরো সোর্স কাজে লাগিয়ে দিলেও এখনো কোনো হদিশ পাওয়া যায়নি সাদমানের। এয়ারপোর্ট রোড সংযুক্ত সকল রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এখনো পর্যন্ত আসেনি মুক্তিপণের জন্য কোনো কল, যা সকলকে খুব ভাবাচ্ছে। প্রেমের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হলেও এই মুহূর্তে তার হাত বাঁধা। প্রমাণ ছাড়া তার সকল কথা ভিত্তিহীন আইনের কাছে। আইনের প্রধান শাখা অংশ হলো প্রমাণ সাক্ষী। লিভিং এরিয়ার নীরবতা ভাঙে পুলিশ কমিশনারের কথায়। অনেকক্ষণ পর শুষ্ক ঢোক গিলে কাঁই কুই করে ধরাশায়ী আওয়াজে বললেন, 48 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। আমার মনে হয় আপনার ছেলে ইচ্ছে করে লুকিয়ে আছে স্যার। কমিশনারের অদ্ভুত প্রশ্ন মানে মাথা থেকে আইস প্যাক ছুঁড়ে ফেলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আনিসুল হক। কি যা তা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কিসের কমতি ওর? আমার এই অটল সম্পত্তি একমাত্র উত্তর অধিকার সাদমান। ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। থেমে নিজেকে কিছুটা সংযত করলো আনিসুল হক। কণ্ঠ খাদে নামালো। এবার একজন অসহায় পিতা ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনার দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন। যত টাকা লাগে আমি দিব। আপনার ছেলের কিছু হলে আমার কেউ বাঁচবো না। এমনিতেই মেজাজ খুবই চটে ছিল প্রেমের সকালের ওই ঘটনার জন্য। এখন কমিশনারের এমন বোকা বোকা কথা শুনে আরো বিরক্ত হচ্ছে প্রেম। প্রেম উঠে দাঁড়ালো চলে যাওয়ার অভিপ্রায়ে। তখনই হঠাৎ ল্যান্ডলাইনে কল আসে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। প্রেম আনিসুল হককে ইশারা করলো কল ধরার জন্য। সকলের সামনে স্পিকারে দিয়ে কল রিসিভ করলো আনিসুল হক। গলা কাঁপছে তার। হ্যালো, ছেলে চাই? চমকে যায় সকলে এহেন আজব কণ্ঠস্বরে। প্রেম বুঝতে পারে ভয়েস চেঞ্জ করে কল করেছে রিচার্ড। চোল শক্ত হয়ে আসে প্রেমের। বুকের ভিতর মোচড় দিয়ে ধরলো আনিসুল হকের। খই হারিয়ে তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই সুস্থভাবে। প্লিজ আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। কেমন আছে আমার ছেলে? তোর ছেলে ভালো থাকে আমার উপর নির্ভর করছে, আর আমার ভালো মুড নির্ভর করছে তোর কথার উপর। শুকনো ঢোক গিল আনিসুল হক। বলল, কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো? টাকা? প্রেম ধীরে ধীরে নিজের মেজাজ হারাতে থাকে। কিছু বলার জন্য উদ্যত হলে কমিশনার চোখ রাঙিয়ে থামিয়ে দিল প্রেমকে। তাতে দাঁত পিষতে থাকে প্রেম। আনিসুল হক কোনো কিছু না ভেবেই বলে দিল, কত টাকা? লাখ। তথ্যমন্ত্রী আনিসুল হক যে খুব সৎ নিষ্ঠায় পরমান ব্যক্তি তেমনটা নয়। মন্ত্রিত্বের পাশাপাশি দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। টাকার নেই কোনো কমতি। পাটের ব্যবসার আড়ালে রয়েছে মাদকের ব্যবসা। তবে যার জন্য টাকার পাহাড় গড়ে তোলা, সেই যদি না থাকে। এক কথায় রাজি হয়ে গেল আনিসুল হক। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ওয়াইস ম্যান,
উইশম্যান ওপাশ থেকে শোনা যায় কারোর গলা ফাটিয়ে হাসির শব্দ। বিশ্রী হাসির শব্দে কান চেপে ধরল সকলে। প্রেম এবার আর ধরে রাখতে পারল না নিজেকে। সকালে রিচার্ডের খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে মনে ভীতি ঢুকে গিয়েছে। আনিসুল হকের কাছ থেকে ছো মেরে টেলিফোন নিয়ে নেয়। প্রমাণ পাঠাচ্ছি।